সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই চলবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজায় প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করে যাবে। এবারে জানাবো অভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। নিজেদের যতটা শক্তিশালী দেখানোর চেষ্টা করে থাকে, ঠিক ততটাই দুর্বল দিকে রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটো। বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি, যদিও তার ছিটেফোঁটাও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। জানাবো ইউক্রেনে হামলা করেছে নিজেদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বিভিন্ন শহরে 40টিরও বেশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার পরিচালিত হামলায় অন্তত 30 জনেরও বেশি নিহত হয়েছেন। এদিন হাসপাতালটির সবচেয়ে বড় হাসপাতালেও হামলা হয়েছে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতাল। জানিয়ে দিব সামরিক শিল্পের বাজারে দিনে দিনে বাড়ছে তুরস্কের আধিপত্য। গেল দশকে প্রতিরক্ষা ও নিরাপত্তার সরঞ্জাম বাজারে আধিপত্য কম ছিল। এর বাইরে রাশিয়া ও চীন থেকে স্বল্প মূল্যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ। তবে এখন সেই দৃশ্য পাল্টে গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় খনিতে ভূমিধসে নিহত 11, 45 জন নিখোঁজ। একটি অবৈধ স্বর্ণের খনির কাছেই ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 15 জন। ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছে ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় 44 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা, ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পতন অবধারিত এবং দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজায় প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। ইসলামী জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেছেন। লেবাননের আল মাদিন টিভি চ্যানেল এ বিবৃতি প্রচার করেছে। তিনি বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আবু হামজা বলেন, যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি, তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস এবং জিহাদ আন্দোলন সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে, তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা। গত 9 মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে 38,000-এরও বেশি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু যে সমস্ত লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনারা আগ্রাসন অভিযান চালিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি তারা। এ সম্পর্কে আবু হামজা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের হিসাব নিকাশ চুরমার করে দিয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। ইসরায়েলের সেনারা এবং তাদের সাঁজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে চোরাগোপ্তা হামলার শিকার হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে বলেও উল্লেখ করেন ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র। অভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। নিজেদের যত শক্তিশালী দেখানোর চেষ্টা থাকে, ঠিক ততটাই দুর্বল দিক রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটোর। বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি, যদিও তার ছিটেফোঁটাও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। বরং সেখানে দুই দেশকে $1 ট্রিলিয়ন ব্যয় করেও বিন্দুমাত্র টলাতে পারেনি স্থানীয় কট্টরপন্থী গোষ্ঠীকে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে বেরিয়ে এলো ন্যাটোর মারাত্মক দুর্বলতার কথা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে 35 থেকে 50 ব্রিগেড সেনার অভাবে ভুগছে সামরিক জোটটি। আসন্ন রুশ আগ্রাসন মোকাবেলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জোটের পরিকল্পনা অনুযায়ী বিপুল এবং এই সেনা ঘাটতি ধরা পড়েছে। একটি ব্রিগেড সাধারণত 3000 থেকে 7000 সেনার সমন্বয় হয়ে থাকে। ফলে সেই হিসেবে বর্তমানে 3.5 লাখ সেনা ঘাটতি রয়েছে বিশ্বের বৃহত্তম এই সামরিক জোটটির। ন্যাটোর একটি নিরাপত্তা সূত্র জানায়, 2022 সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর হুমকির মুখে সামরিক জোটটি একটি নতুন চ্যালেঞ্জের মাত্রাকে ইঙ্গিত করে। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে জার্মানিকে একাই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও 4 গুণ বাড়াতে হবে। গেল বছর
ভিলিনিয়াতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জোটের সদস্য রাষ্ট্রগুলো গত ৩ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদন করেছে। তারপর থেকেই ন্যাটো কর্মকর্তারা এই পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনীর কী রসদ প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করতে শুরু করেছে। তবে ন্যাটোর বিপুল পরিমাণ সেনা কোথা থেকে জোগাড় করবে তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে সশস্ত্র বাহিনীর অন্য কোনো শাখা থেকে প্রয়োজনীয় সেনা স্থানান্তর করা হবে অথবা নতুন করে সেনা নিয়োগ করা হবে। এমনকি উভয় পদ্ধতির মিশ্রণও বেছে নিতে পারে বলে জানা যায়। সেনা সদস্যদের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ন্যাটোর অন্যতম ঘাটতি। চলমান ইউক্রেন যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটির অভাবে সামরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করা কতটা চ্যালেঞ্জের। ইউক্রেনই হামলা করেছে নিজেদের সবচেয়ে বড় শিশু হাসপাতালে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বিভিন্ন শহরে 40টিরও বেশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার পরিচালিত এই হামলায় অন্তত 30 জনেরও বেশি নিহত হয়েছে। এদিন দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালেও হামলা হয়েছে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ব্যস্ত হাসপাতালটি। রাশিয়ার হাসপাতালটিতে ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করে পশ্চিমা বিশ্ব বিক্ষুব্ধ। তেমনি বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এমন সময় নতুন একটি দাবি সামনে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া হামলার দায় অস্বীকার করেছে। তারা বলেছে, রাশিয়া কখনো সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে না। হাসপাতালটিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল আঘাত এনেছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক স্থাপনায় রাশিয়ার ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কিয়েভ সরকারের বিবৃতি একেবারে অবাস্তব। কিয়েভের একাধিক ছবি এবং ভিডিও ফুটেজ নিঃসন্দেহে সত্যতা নিশ্চিত করে যে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পতনের কারণে এ ধ্বংস হয়েছে। শহরের সীমানার মধ্যে মিসাইল উৎক্ষেপণ করায় এ ভুল হয়েছে বলে দাবি রাশিয়ার। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, কিয়েভের ওকমাদিত নামে হাসপাতালটিতে হামলা ছিল ইচ্ছাকৃত। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের সাবেক ডেপুটি হেড লেফটেন্যান্ট জেনারেল ইহোর রেমেননকো বলেন, তারা ইরানের তৈরি শহীদ ড্রোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি ব্যবহার করেছিল। নৈতিক ও মানসিক চাপ প্রয়োগের জন্যই দিনের বেলায় হামলা করা হয়। হাসপাতালটি অনেকটা কিয়েভের স্নায়ুর মতো কাজ করে, তাই এখানে আঘাত করে ইউক্রেনীয়দের আবেগপ্রবণ করে তোলার চেষ্টা করা হচ্ছে। এতে করে যুদ্ধ বন্ধে জেলেন্সকি সহ দেশের নেতাদের উপর জনগণের চাপ বাড়বে। ফলে ক্রেমলিনের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে একমত হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি তা হয় তবে ঘরে বাইরে চাপ ইউক্রেনের মস্কোর অধিকৃত অঞ্চল এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করা হবে। উল্লেখ্য, হাসপাতালে হামলার অনেক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি মিসাইল সাদৃশ্য বস্তু হাসপাতালে আঘাত হানতে দেখা যায়। মুহূর্তে কেঁপে ওঠে আশপাশ। প্রত্যক্ষদর্শীরা হামলার ভয়াবহতায় চিৎকার করে ওঠেন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। পরে কেঁপে শিশু হাসপাতালটির কর্মকর্তাদের পাঠানো ছবিগুলোতে দেখা যায় সেনা কর্মকর্তাদের সঙ্গে ধ্বংসস্তূপে পরিষ্কার করছেন মানুষ। তারা হাতে হাতে কংক্রিটের ভারী টুকরোগুলো সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও বিভিন্ন শহর কিয়েভ এবং দিনিপ্রো, ক্রিভিরিক, স্লোভিনাস্কো এবং ক্রামাতস্কের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিভিন্ন ধরনের 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধাস্ত্র রপ্তানিতে তুরস্কের নজরকাড়া সাফল্য। বৈশ্বিক সামরিক শিল্পের বাজারে দিনে দিনে বাড়ছে তুরস্কের আধিপত্য। গেল দশকে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সরঞ্জামের বাজারে একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের। এর বাইরে রাশিয়া এবং চীন থেকে স্বল্পমূল্যের যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ। তবে এবার সেসব দৃশ্য পাল্টে গেছে। ক্রমেই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সমর সরঞ্জামের জন্য বাড়ছে তুরস্কের খ্যাতি। বিশেষ করে স্বল্পমূল্যের ধ্বংসাত্মক ড্রোন, স্বল্পপালার ক্ষেপণাস্ত্র, সাশ্রয়ী ট্যাঙ্ক, যুদ্ধজাহাজের জন্য বাড়ছে তুরস্কের চাহিদা। এক প্রতিবেদনে উঠে এসেছে সমরাস্ত্র রপ্তানিতে তুরস্কের উল্লেখযোগ্য সাফল্যের কথা। তুর্কির সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়, গেল বছরের প্রথমার্ধ থেকে চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের প্রতিরক্ষা এরোস্পেস কোম্পানিগুলো রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় 22%। প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। জুন মাসে তুর্কি প্রতিরক্ষার রপ্তানি পরিমাণ ছিল 563 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট রপ্তানির মাত্র 3%। তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হুলুক গুরগুন এমন তথ্য জানিয়েছেন। গেল মাসে তুরস্কের মোট রপ্তানির গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 10.6%। এ সময় তুরস্কের রপ্তানির পরিমাণ দাঁড়ায় 18.57 মার্কিন ডলার। তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান জানান, গেল বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের একই সময় তুরস্কের রপ্তানি বেড়েছে 21.6%। এ সময় দেশটির মোট নিরাপত্তা সরঞ্জাম ও সমরাস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়ায় 2.88 বিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, রপ্তানি কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে তুরস্কের উচ্চমূল্যে নিরাপত্তা সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র রপ্তানির পরিমাণ স্থায়ীভাবে বাড়িয়ে তোলা।
বর্তমান বিশ্বে অন্তত 185 দেশের সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে তুরস্কের নিরাপত্তা সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের অস্ত্র। গেল 2 দশকে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি স্থির শান্তভাবে বেড়েই চলেছে। গেল বছরে দেশটির মোট প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল 5.5 বিলিয়ন মার্কিন ডলার। 2 দশক আগে 2002 সালে এর পরিমাণ ছিল মাত্র 248 মিলিয়ন মার্কিন ডলার। 2 দশক পর অর্থাৎ 2022 সালে এটি দাঁড়ায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। ইন্দোনেশিয়ায় খনিতে ভূমিধসে নিহত 11, নিখোঁজ 45। ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার সোলাওসি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছেই ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আর অন্তত 45 জন। কর্মকর্তারা এমনটি জানাচ্ছেন। রোববার গোরলান্ত প্রদেশের দুগ্ম বুলানগো জেলায় ভূমিধসের এ ঘটনা ঘটে। খনির কাছে শ্রমিকরা থাকতেন। ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন আঞ্চলিক উদ্ধার সংস্থা বা বাসারনাসের প্রধান হেরিয়ান্তে। তিনি জানান, নিখোঁজের সন্ধানে 164 জনকে নিযুক্ত করা হয়েছে। জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ এবং সামরিক কর্মীরা নিয়োজিত রয়েছেন। ভূমিধসের ঘটনাস্থলে যেতে উদ্ধারকারীদের প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। বৃষ্টিতে সড়কে কাদা থাকায় তাদের যাত্রায় ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। তিনি বলেন, সম্ভব হলে আমরা একটি এক্সকেভেটর ব্যবহার করে যাবার চেষ্টা করব। হিরিয়ান্ত বলেন, খনির একটি গর্তে 79 জন স্বর্ণের জন্য খনন করছিলেন। টন টন কাদা এসে তাদের চাপা দেয়। উদ্ধারকারীরা 23 জনকে জীবন্ত বের করতে পেরেছে। এর মধ্যে 6 থেকে 7 জন আহত হয়েছেন। 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 জন নারী এবং 4 বছর বয়সী এক শিশু রয়েছে। 45 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।